শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুব্রত স্যার। জৈব যৌগর টপিক কবে শেষ হবে? হ্যাঁ, আমি আজকের ক্লাসে তোমাদের জৈব যৌগের আমার পোর্শনের শেষ পোর্শনটুকু শেষ করার চেষ্টা করব। যদি আমি না শেষ করতে পারি তাহলে আগামী ক্লাসে তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে এটা শেষ করে দেব, আমার পোর্শনটুকু। সো একটু ধৈর্য ধরতে হবে। আমি আজকে ক্লাস করার জন্য আমি খাতায় লিখে রেখেছি যাতে সময়টা কম লাগে শেষ করতে, পোর্শনটুকু শেষ করতে। আমি কিছু অংশ লিখে রেখেছি, যদি এই সময়ের মধ্যে এটা আমরা করতে পারি 20-25 মিনিট বা 30 মিনিটের মধ্যে যদি করতে পারি তাহলে আমরা বাকি অংশটুকু মানে সবটুকু অংশই আমি দেখব। ওকে, প্রথম যে টপিকটা সেটা হলো অ্যামিনের শনাক্তকরণ। খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা প্রায় আসে। এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া মানে বিক্রিয়া উৎপন্ন যে পদার্থটা সেটাকে বলা হয় কার্বিল অ্যামিন। ওকে, কার্বিল অ্যামিনটা কি? একটা পদার্থ, যে পদার্থটার তীব্র দুর্গন্ধ আছে। কি আছে? তীব্র দুর্গন্ধ। এবং এই তীব্র দুর্গন্ধ দিয়ে সাধারণত আমরা এই যৌগগুলোকে শনাক্ত করি। ওকে, এটার জন্য কি কি দরকার? একটা দরকার হলো প্রাইমারি অ্যামিন, আর দরকার ক্লোরোফর্ম CH3। তোমরা ক্লোরোফর্মের নাম শুনেছো, সেটার সংজ্ঞাটা হলো CH3। এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার। এখানে একটু টেম্পারেচার দরকার, 60°C তাপমাত্রা লাগবে। সেই তাপমাত্রায় উৎপন্ন হবে CH3NC। এটা কিন্তু CN না, এটাকে বলা হয় NC, এটাকে বলা হয় আইসোসায়ানাইড। এটা হলো মিথাইল আইসোসায়ানাইড। কি নাম? মিথাইল আইসোসায়ানাইড। কিন্তু মাথায় রেখো এটা কিন্তু CN না, এটা NC। ওকে, আচ্ছা। এরপর এই যে বিষয়টা, এইটার তীব্র দুর্গন্ধ আছে এবং এই তীব্র দুর্গন্ধর কারণেই ওই বোঝা যাবে ওই যে যৌগটা, সেই যৌগটার মধ্যে এই মানে বিক্রিয়ক যে পদার্থগুলো আছে তার মধ্যে অবশ্যই আমার একটা প্রাইমারি অ্যামিন আছে এবং সাথে ক্লোরোফর্ম আছে। সো এই দুইটা জিনিস না থাকলে কখনোই এই যৌগ বা এই বিক্রিয়াটা হবে না। সো এইটার উপস্থিতি দিয়ে বা এই গন্ধ দিয়ে আমি বুঝতে পারবো আমার ওইখানে কি কি আছে, প্রাইমারি অ্যামিন আছে। আচ্ছা, এখন যদি আমি ফিনাইল মানে অ্যানিলিনের সাথে বিক্রিয়া করাই তাহলেও ঠিক সেম টাইপের যৌগ হবে। সেখানেও আমার এনসি মানে কার্বিল অ্যামিন উৎপন্ন হবে, সেটাকে বলা ফিনাইল আইসোসায়ানাইড, KCl আর পানি। এটাও তীব্র দুর্গন্ধযুক্ত। ওকে, তাহলে আমরা পরের বিক্রিয়াটা চলে যাই। পরে আমরা শিখব 1°, 2° অ্যামিনের পার্থক্যকরণ ও শনাক্তকরণ বিক্রিয়া। এটা হয় সাধারণত নাইট্রাস অ্যাসিড দ্বারা। তোমাদের একটু বলি, নাইট্রাস অ্যাসিডটা সাধারণত তৈরি করা হয় এই দুইটা যৌগ দ্বারা। আমি বিক্রিয়াটা একটু লিখে দিই তাহলে তোমাদের মনে থাকবে। সোডিয়াম নাইট্রেট প্লাস HCl উৎপন্ন হবে নাইট্রাস অ্যাসিড HNO2 প্লাস সোডিয়াম ক্লোরাইড। এই নাইট্রাস অ্যাসিডটা আমরা বিক্রিয়ায় অংশগ্রহণ করাবো। এখন 1° অ্যামিন কি করে? 1° অ্যামিন সাধারণত মনে রাখবা নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। কি তৈরি করে? অ্যালকোহল। এটা কিন্তু আমাদের খুবই পার্থক্যকরণের জন্য বা মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি অ্যালকোহলের প্রস্তুতি দরকার হয় তাহলে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে এই প্রাইমারি অ্যামিন 1° অ্যামিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকোহল তৈরি করে, নাইট্রোজেন তৈরি করে আর পানি তৈরি করে সাথে বাই প্রোডাক্ট হিসেবে। আমি মাঝে মাঝে কিছু বাই প্রোডাক্ট লিখি না বা লিখতে ভুলে যাই। বিষয়টা হচ্ছে বাই প্রোডাক্টটা অত গুরুত্বপূর্ণ না, যেখানে দরকার সেই জায়গাগুলো আমি লিখে দিই। বাট বাকি অংশগুলোতে না লিখলে বুঝবা যে ওইটা অতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, সেজন্য লিখে দিলাম আমার। তাহলে আমরা মনে রাখবো কি 1° অ্যামিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকোহল তৈরি করে। তারপর পরের যে বিক্রিয়াটা, সেই পরের বিক্রিয়াটা হলো অ্যানিলিন। এর সাথে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া কি তৈরি হয়? ডাইজোনিয়াম ক্লোরাইড। এইটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কারণ এই ডাইজোনিয়াম ক্লোরাইড আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্ট দিয়ে আমরা বেনজিন, ফেনল, তারপর আমরা অ্যানিলিন অনেক কিছু তৈরি করতে পারি। সো এই প্রোডাক্টটার প্রোডাকশনটাও আমাদের গুরুত্বপূর্ণ। এই প্রোডাকশনের জন্য আমার কি দরকার? সোডিয়াম নাইট্রেট প্লাস HCl, এবং এই সোডিয়াম নাইট্রেট প্লাস HCl এই দুইটার যখন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে, এখানে টেম্পারেচার 0 থেকে 5° হইতে হয়। আমি ল্যাবটা মানে এই এই জিনিসটা তৈরির বিক্রিয়াটা আমি করেছি, নিজে হাতে কলমে করেছি। আমি দেখেছিলাম যে
এই বিক্রিয়াটা করার জন্য যে টেস্ট টিউবগুলো নেওয়া হয় সেই টেস্ট টিউবের মধ্যে বিক্রিয়কগুলো যখন দেওয়া হয় তখন টেম্পারেচার মানে বরফ সাইডে দিয়ে দেয়, বরফ দিয়ে দেয় এবং বরফের মধ্যে লবণ দিয়ে দেয় যাতে ওইটার টেম্পারেচার আরও কমে যায়। বরফ তো সাধারণত 0 ডিগ্রিতে গলা শুরু করে, তার থেকে আমি যদি ডিপ ফ্রিজ থেকে বরফ নিই তার টেম্পারেচার তো অনেক কম থাকবে, কিন্তু কন্টিনিউসলি তাপ গ্রহণ করে সে টেম্পারেচার বাড়াতে থাকবে। সো সেটা টেম্পারেচার যাতে কম থাকে সেজন্য লবণ দিয়ে দেওয়া হয় এবং বিক্রিয়াটা এখানে হতে হয়, এই টেম্পারেচারে হতে হয়। এই টেম্পারেচার না মেনটেন করলে এই বিক্রিয়াটা হয় না। ওকে, এরপর 2 ডিগ্রি অ্যামিন খুবই গুরুত্বপূর্ণ। এটার থেকে পার্থক্য হবে এখানে কি হয়, বিক্রিয়ায় হলুদ বর্ণের তেল জাতীয় নাইট্রোসো অ্যামিন তৈরি হয়। এটা আমি আগেই টাইটেল দিয়ে দিলাম, বিক্রিয়ায় হলুদ বর্ণের তেল জাতীয় নাইট্রোসো অ্যামিন। আমরা 2 ডিগ্রি অ্যামিন একটা লিখলাম, CH3NH CH3, এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। আমি অ্যামিনের ডিগ্রি পড়ানোর সময় এই কথাগুলো বলেছিলাম। অ্যামোনিয়ার সাথে বা অ্যামোনিয়ার নাইট্রোজেনের সাথে যতগুলো কার্বন যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি। এখানে 2টা কার্বন যুক্ত, তো এটা 2 ডিগ্রি। তো বিক্রিয়া করে এখান থেকে হাইড্রোজেন, তারপর এই প্রত্যেকটা অংশ থেকে পানি তৈরি হয় আর বাকি অংশগুলো এটার সাথে যুক্ত হয়ে যায়। একটু দেখো, R2, আমি যদি এখানে CH3 দুইটা লিখতাম, CH3 N ডাবল বন্ড O, এটাকে CH3 লেখা উচিত ছিল, আমি CH3 লিখি নাই। CH3 হোল 2, এই অংশটা তৈরি হয়। আমি যদি একটি সেকেন্ডারি যৌগ মানে অ্যারোমেটিক অ্যামিন নেই, সেকেন্ডারি নাইট্রোসিস বিক্রিয়া করলে এই যৌগটা তৈরি হবে, এন মিথাইল নাইট্রোসো ফিনাইল অ্যামিন, এটা উৎপন্ন হবে। এটাও একটি হলুদ বর্ণের তেল জাতীয় পদার্থ। এরপর 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হয়, ট্রাই মিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট, এটা কিন্তু পানিতে দ্রবীভূত, পানিতে দ্রবণীয়। পরীক্ষায় এই 3টা অ্যামিনের পার্থক্যকরণ বিক্রিয়া, আমরা এই 3 ধরনের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ বিক্রিয়া গুরুত্বপূর্ণ। এরকম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া আমরা শিখেছি, এটাও গুরুত্বপূর্ণ। কীভাবে এর সাথে বিক্রিয়া করে এই যৌগটা তৈরি হবে, এটাকে বলা হয় ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট। ওকে, কি হয়, CH3 3N, এখান থেকে আমি পুরো অংশটা এর সাথে যুক্ত করে দিব, এই N প্লাস NO2 এই পুরো অংশটা এর সাথে যুক্ত হয়ে যায়। ঠিক একই রকম একটা যৌগ, এই যে এই অংশটা তৈরি হয়, এই HNO2, এটা NH2 আর দিয়েছি দুইটা অ্যালকাইল গ্রুপ বোঝানোর জন্য, সেই অংশগুলো এটার সাথে যুক্ত হয়ে NN ডাই অ্যালকাইল ফিনাইল অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়, এটাও পানিতে দ্রবণীয়। ওকে, ডাইজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। ডাইজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া আমরা ডাইজোনিয়াম লবণ তৈরি করা এর আগে দেখেছি, N2Cl, বেনজিনের উপরে N2Cl, সেটা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওরা কী ধরনের বিক্রিয়া দিবে সেটা একটু শিখি। প্রথমটা হলো ফেনল প্রস্তুতি। ফেনল প্রস্তুতি মনে রাখবে, এর সাথে পানি দিতে হবে আর হিট দিতে হবে। হিটের সাথে কিছু টেম্পারেচার, মানে যে টেম্পারেচারটা লাগবে সেই টেম্পারেচারটা হলো >40 ডিগ্রি, তাহলে সেখান থেকে উৎপন্ন হবে ফেনল। ফেনল উৎপাদনের এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমরা যাতে এটা মনে রাখি যে আমার ফেনল উৎপাদনে কী কী কম্পাউন্ড দরকার হয়, কী কী বিক্রিয়ক দরকার হয়। এরপর আমরা শিখব বেনজিনের প্রস্তুতি। বেনজিনের প্রস্তুতিতে হাইপোফসফরাস অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, দাঁড়া, আমি চলে আসতেছি। কী কী লাগে বেনজিন প্রস্তুতিতে, লাগে হলো N2Cl প্লাস হাইপোফসফরাস অ্যাসিড প্লাস পানি, কপার আয়নের উপস্থিতিতে। খুবই গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা। এখান থেকে সরাসরি বেনজিন উৎপন্ন হবে, নাইট্রোজেন উৎপন্ন হবে আর ফসফরাস অ্যাসিড উৎপন্ন হবে। আমরা মনে রাখবো, এই বিষয়গুলো মনে রাখতে হবে। ডাইজোনিয়াম ক্লোরাইড প্লাস হাইপোফসফরাস অ্যাসিড H3PO2 প্লাস ওয়াটার, কপার আয়নের উপস্থিতি কি উৎপন্ন, বেনজিন প্লাস নাইট্রোজেন প্লাস ফসফরাস অ্যাসিড। ওকে, এরপর বিজারণ বিক্রিয়া, মৃদু বিজারণ। আমি যদি মৃদু বিজারিত করি তাহলে এখান থেকে সরাসরি হাইড্রাজিন জাতীয় যৌগ তৈরি হয়। ওকে, এটার নাম হলো ফিনাইল হাইড্রাজিন। আমরা ডায়মন্ড হাইড্রোজেন তৈরি করার জন্য টিন ক্লোরাইড প্লাস HCl বিক্রিয়া করে স্টানিক ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস ডায়মন্ড হাইড্রোজেন, সেটা দ্বারা বিজারিত করে ফিনাইল হাইড্রোজেন তৈরি হয়। এটা লিখে দিই, ফিনাইল হাইড্রোজেন। এখন এটাকে যদি তীব্র বিজারণ করা হয় জিঙ্ক HCl দ্বারা,
অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটা দ্বারা, এটা কিন্তু দুইটা মিলে এটা তৈরি করছে। অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটা একটা তীব্র বিজারক, এটা দিয়ে যদি তীব্র বিজারণ করি তাহলে অ্যানিলিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? অ্যানিলিন। এরপর আমাদের যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। এই যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া তোমাদের জানা দরকার। এটাকে বলা হয় এমন একটা বিক্রিয়া যেখানে দুইটা ভিন্ন যৌগ একসাথে একীভূত হয়ে একটা কাপল তৈরি করে, এটাকেই বলা হয় কাপলিং বিক্রিয়া। এন্ড কি কি হয়? ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে ক্ষারীয় ফেনলের বিক্রিয়ায় যুগলিত হয়ে, এটা কিন্তু বিক্রিয়াটা ডাইজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কি হবে, ক্ষারীয় ফেনলের সাথে যুগলায়িত হয়ে 4 হাইড্রোক্সি অ্যাজোবেনজিন উৎপন্ন করে। 4 হাইড্রোক্সি অ্যাজোবেনজিন, অ্যাজো যৌগ মানে বুঝবা যেটা একটা রঞ্জক পদার্থ বা রঙিন পদার্থ বা কালারফুল পদার্থ, উজ্জ্বল রঙিন বর্ণ, একে রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। রঞ্জক পদার্থ মানে হলো যে বিক্রিয়া শেষ করার জন্য আমরা যে সকল নির্দেশক ইউজ করি, বা আমরা ডাই হিসেবে, ডাই বলতে কাপড়ের কালার বলো বা ফুড কালার বলো, সেই কালার হিসেবে যেসব জিনিস ইউজ করি সেটা, সেই পদার্থগুলো হলো এটা। বিক্রিয়াটা দেখি, বিক্রিয়া কি হয়? ডাইজোনিয়াম ক্লোরাইড প্লাস ফেনল, এই ডাইজোনিয়াম ক্লোরাইড এখান থেকে, মনে করো এখান থেকে একটা হাইড্রোজেনের এই ক্লোরিন যুক্ত হয়ে HCl তৈরি করছে, আর এই N এটার সাথে বন্ধন করছে, বন্ধন করে এই যৌগটা তৈরি করছে। এটাকে বলা হয় ডাইজোনিয়াম ক্লোরাইডের যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। ওকে, এটার নাম হলো 4 হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। লিখে দিই, 4 হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। ওকে, 4 হাইড্রোক্সি অ্যাজোবেনজিন। এরপর আমরা শিখব অ্যামাইডের প্রস্তুত প্রণালী। জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ হতে অ্যামাইড প্রস্তুত। জৈব অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ, আমি একটা জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়াম বিক্রিয়া করালে অ্যামোনিয়াম লবণ তৈরি হবে। যে সোডিয়াম অ্যাসিডের যেরকম, সেটা এরকম একটা যৌগ অ্যামোনিয়াম যাতে যুক্ত হয়, এটাকে আমি যদি তাপ দেই তাহলে উৎপন্ন হবে কি আমার অ্যামাইড, RCONH2। তারপর অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া, অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl একটা ইথানল ক্লোরাইড, এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। এই সাধারণত অ্যামোনিয়ার দিলেই এই বিক্রিয়াগুলো হয়। এখান থেকে একটা হাইড্রোজেন HCl সাথে যুক্ত NH4Cl তৈরি করবে, আর এই অংশটা NH2 হিসাবে এখানে প্রবেশ করবে, প্রবেশ করে আমার ইথানামাইড তৈরি করবে। অ্যাস্টার হতে, অ্যাস্টারের সংকেতে CH3COONCH3 অ্যামোনিয়া, আমি অ্যামোনিয়া যখন যুক্ত করব একটা হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, মানে এই কার্বনের সাথে যুক্ত হবে, আর বাকি অংশটা, সরি, এই NH2টা এটার সাথে এসে যুক্ত হবে, আর বাকি হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হবে, তাই উৎপন্ন হবে কি একটা অ্যালকোহল আর একটা অ্যামাইড। ওকে, এরপর অ্যামাইডের রাসায়নিক ধর্ম। আমার যেহেতু খাতায় আজকে লেখা ছিল, তাই আমরা খুব দ্রুত বিক্রিয়াগুলো শেষ করছি, বিক্রিয়াগুলো আমি সামনে আগাতে পেরেছি। ক্ষারক হিসেবে অ্যামাইড কি কি হয়? RCONH2 প্লাস HCl, ও যখন ক্ষারক হিসেবে কাজ করে তখন উৎপন্ন হবে একটা লবণ, যেটা RCONH2HCl এই জাতীয় একটা লবণ তৈরি করে। সাধারণত এটাকে লেখা হয় NH2, সরি NH3 প্লাস, এইভাবে লেখা হয় NH3 প্লাস আর Cl মাইনাস, এইভাবে লেখা হয়। ওকে, তারপর অ্যাসিড হিসেবে অ্যামাইড, আর এইটা সাধারণত অ্যামাইডের শনাক্তকরণেও ব্যবহার করা হয়। অ্যাসিড হিসেবে কি RCONH2 প্লাস NaOH, দুইটা যৌগ দ্বারা উৎপন্ন হবে RCOONA প্লাস NH3। NH3 কি একটা অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে যদি HCl এর বিক্রিয়া হয় আমি কি পাবো? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। যেহেতু এটা উপরের দিকে যেতে থাকবে, আমি একটি কাচদণ্ডের মধ্যে যদি HCl-কে সিক্ত করি তাহলে সেখানে সাদা ধোঁয়া পাওয়া যাবে। সো এটা দিয়ে আমি এই অ্যামাইডের শনাক্ত করতে পারবো। তারপর বিজারণ বিক্রিয়া, আমি যদি বিজারিত করি তাহলে উৎপন্ন হবে প্রাইমারি অ্যামিন পাওয়া যাবে। নিরোধন সাধারণত সালফিউরিক অ্যাসিড দিয়েও করা যায়, ফসফরাস পেন্টঅক্সাইড দিয়েও করা যায়। নিরোধন করলে সায়ানাইডের যৌগ পাওয়া যায়, R(C)(C) আর ফসফরাস অ্যাসিড উৎপন্ন হয়। ওকে, এরপর এই বিক্রিয়াটা আমি আগেও করেছি, সেটা হলো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি হয়? CH3CONH2 Br2 প্লাস KOH উৎপন্ন হবে কি CH3NH2 KBr, এই যৌগটা, এখানে একটা কার্বন সংখ্যা হ্রাস পায়,
হ্রাস পেয়ে আবার উৎপন্ন হয় একটি প্রাইমারি অ্যামিন। সো এতটুকুই আমাদের মেইন ছিল। এখন আমরা বাকি অংশটায় যাই, এরপর বাকি অংশটা দেখি, শেষ করার চেষ্টা করি। আমরা এরপর শিখব গ্লিসারিন এবং ফেনল। গ্লিসারিনের প্রস্তুত প্রণালী শিখি। গ্লিসারিন প্রস্তুত প্রণালী, আমরা তেল বা চর্বি নিব, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, ওই যে সাবানয়ন বিক্রিয়া CH2O CO C17H35 CHO C17H35 CH2O C17H35 প্লাস 3 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়া তোমরা 9-10-এও দেখছো। তাই কি হবে, এই C17H35 COO Na 3 অণু উৎপন্ন হবে, C17H35 COONA প্লাস CH2OH CH2OH এই যৌগটা তৈরি হবে। ওকে, আর এই যৌগটা হলো আমাদের গ্লিসারিন। ওকে, এখন গ্লিসারিন শনাক্তকরণ খুব আসে না, তারপর দরকার আমি শনাক্তকরণটা বলে দিই। শনাক্তকরণ কি হয়, শনাক্তকরণের সময় কি করতে হয়, এটাকে আমি যদি ফসফরাস পেন্টঅক্সাইডের সাথে নিরোধিত করি, তার মানে এখান থেকে পানি বের হয়ে যাবে। পানি বের হয়ে একটি অ্যালডিহাইড এবং অ্যালকিন জাতীয় একটি অ্যালডিহাইড তৈরি হবে, মানে দ্বিবন্ধনযুক্ত অ্যালডিহাইড তৈরি হবে। আমরা একটু লিখি CH2OH CH2OH প্লাস P2O5 কী হবে, পানি বের করবে। কয় অণু পানি? 2 অণু পানি। দেখা যাচ্ছে না, 2 অণু পানি বের হবে। তো 2 অণু পানি বের করার জন্য আমি যদি এখান থেকে একটা OH নিয়ে যাই, নিয়ে গেলে আমার বাকি যে অংশগুলো থাকবে সেই অংশগুলো লিখে ফেলি। CH এই অংশটা তৈরি হবে আর 2 অণু পানি বের হবে। তুমি হিসাব করে দেখো, 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন, তাহলে এই জায়গাগুলো থেকে 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন সরাই নিয়ে বাকি অংশটা তৈরি করা যায়। এরপর আমরা শিখব ফেনল। ফেনলের প্রস্তুতি। 1. ডাও পদ্ধতি। ডাও পদ্ধতিতে কি হবে, ক্লোরোবেনজিন এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সোডিয়াম ফেনেট উৎপন্ন হবে। কি তৈরি হবে? সোডিয়াম ফেনেট, ONA। এই সোডিয়াম ফেনেটকে, আচ্ছা এখানে অবশ্যই টেম্পারেচার, এই চাপের একটি বিষয় আছে, 150 থেকে 200 atm চাপ দিতে হবে। এই সোডিয়াম ফেনেটকে আমি যদি HCl এর সাথে রিঅ্যাকশন করাই, তাহলে উৎপন্ন হবে ফেনল প্লাস সোডিয়াম ক্লোরাইড। ওকে, এই পর্যন্ত মনে হয় বুঝতে পেরেছি। এরপর হলো কিউমিন পদ্ধতিতে ফেনল উৎপাদন। কিউমিন পদ্ধতিতে ফেনল উৎপাদন। আচ্ছা, কিউমিন তৈরি করার জন্য আমার বেনজিনের সাথে একটি অ্যালকিনের বিক্রিয়া করাইতে হয়। সেই অ্যালকিনের বিক্রিয়া করাইলে কিউমিন তৈরি হয়। আর কিউমিন হাইড্রোপারক্সাইড এর সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ফেনল উৎপন্ন হয়। আমরা একটু বিক্রিয়াগুলো দেখি। কি হবে,
আমরা বেনজিন এর সাথে একটি অ্যালকিনের বিক্রিয়া করাবো, CH3 CH ডাবল বন্ড CH2। সাধারণত দেখা যায় যে এই বন্ধনটা ভেঙে গেছে, এর একটা হাত খালি হয়েছে, এর একটা হাত খালি হয়েছে, সেই হাতের মধ্যে এখান থেকে একটা হাইড্রোজেন এসে বসে পড়বে, এই অংশটা এখানে যুক্ত হবে। এটাকে বলা হয় কিউমিন, CH CH3CH3 এটা। ওকে, এখান থেকে কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি করতে হবে। এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি যখন এইচএসসিতে ছিলাম তখন এই বিক্রিয়াটা ভুলে যেতাম। এই কিউমিনের সাথে কি দিলে আমার কিউমিন হাইড্রোপারক্সাইড উৎপন্ন হবে? কিউমিনকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতে হবে, অবশ্যই টেম্পারেচার লাগবে 130°C, আর প্রভাবক কোবাল্ট বা ম্যাঙ্গানিজ দিতে হবে। তাহলে কি হবে? COOH, এই অংশটা তৈরি হবে, এটাকে বলে কিউমিন হাইড্রোপারক্সাইড। ওকে, এই কিউমিন হাইড্রোপারক্সাইডকে দেখো ওই যে দেখো, প্রথমে কিউমিন তৈরি করছি, কিউমিনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি করেছি। এরপর কিউমিন এর সাথে, আচ্ছা দেখো, এত বিক্রিয়া পড়াচ্ছি, তোমরা যদি বাসায় এগুলো প্র্যাকটিস না করো ভুলে যাবে না? অবশ্যই ভুলে যাবে। তো ভুলে যাওয়া ছাড়া তো কোনো ওয়ে নেই। সো এই ভুলে যাওয়া থেকে বাঁচার জন্য অবশ্যই বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এর সাথে আমরা কিসের বিক্রিয়া করাবো? লঘু সালফিউরিক অ্যাসিড লঘু বিক্রিয়া করালে এখান থেকে ফেনল পাওয়া যাবে প্লাস, আর এই অংশটা তৈরি করবে কিটোন, প্রোপানন তৈরি করবে। আর প্রোপাননের আরেকটা নাম অ্যাসিটন। ওকে, আমি ফেনলের বিক্রিয়া করে আজকে শেষ করে দিব, কারণ বেশি অনেকগুলো বিক্রিয়া আমি আগে লিখছি, সেজন্য সময় কম লাগছে। ওই অতটুকু লিখতেই আমার তোমরা প্রায় 40 মিনিট সময় যেত। আমি সেজন্য আগে লিখছি যাতে তোমরা সময়টা একটু বাঁচে। আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমার পোর্শনটুকু শেষ করব, পুরো পোর্শনটা মনে হয় শেষ করতে পারবো না কালকে, মানে আজকের ক্লাসে। ওকে, তারপর বেনজিন থেকে ফেনল, ওই একই জিনিস, তোমাকে অন্য একটা প্রণালী ব্যবহার করতে হবে, বেনজিনকে ক্লোরোবেনজিনে কনভার্ট করতে হবে, তারপর ওই ডাও পদ্ধতিতে যেতে হবে। এটা আহামরি গুরুত্বপূর্ণ না। এরপর হচ্ছে ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল। ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনলটা উৎপাদনের জন্য আমরা প্রথমে এই যে আগের টপিকেই আমরা শিখেছি কি কি জানি দিতে হয়। ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে পানি দিতে হয়, আর 40°C চেয়ে বেশি তাপমাত্রাতে, তাহলেই ফেনল উৎপন্ন হয়। এখন যেটা লাগবে সেটা আলকাতরা থেকে ফেনল। আসলে আলকাতরার মধ্যে অনেক ধরনের পদার্থ মিশ্রিত থাকে। এখন সেই পদার্থগুলোকে যদি তুমি আলাদা করতে চাও, তাহলে তোমার ওইটার সাথে, মানে মনে করো ফেনলও আছে, তো ফেনল থেকে ওটাকে আলাদা করার জন্য এমন কিছু তৈরি করতে হবে সে আলাদা হয়ে যায়। সো প্রথমে আলকাতরার মধ্যে যে ফেনলটা আছে তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করতে হবে, তাহলে সোডিয়াম ফেনেট উৎপন্ন হবে। এই সোডিয়াম ফেনেট ওই আলকাতরা থেকে আলাদা হবে। আলাদা হওয়ার পর আমরা যেমন আগে HCl দিয়েছিলাম, এখানে সালফিউরিক অ্যাসিড দিলে দেখা যাবে ফেনলটা আলাদা হয়ে ওই এটা তৈরি করছে, আর সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে। ওকে, এটা 2 অণু, এখানে বাকি অংশটা 2 অণু তৈরি হবে। ওকে, এই পর্যন্ত আজকে থাকুক। এই বিক্রিয়াগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা, শেষ করার চেষ্টা করবা। নেক্সট আমরা যতটুকু বাকি আছে সেটা হলো ফেনলের বিক্রিয়া আর বিভিন্ন কি বলে পলিমার জাতীয় যৌগের একটা টপিক বাকি আছে, ওইটা আমরা শেষ করে দিব। ওইটা খুব গুরুত্বপূর্ণ না, এই পর্যন্ত যা পড়েছি তা যদি মনে রাখতে পারো, এখান থেকে তোমরা অনেক কিছু অ্যান্সার করতে পারবা। আমি
মোটামুটিভাবে স্বপন কুমার স্যারের বইটা ফলো করেছি, এই বই মোটামুটি সবই ঠিক মতো আছে। আমার কোনো পড়া যদি বুঝতে সমস্যা হয় স্যারের বইটা একটু হেল্প নিও, তবে আমি ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। সো তুমি চাইলে আমার লেকচারগুলো সুন্দরভাবে দেখতে পারো, লেকচারগুলো দেখেও অনেক কিছু মাথায় ঢুকবে। ওকে, সবাই বারবার করে পড়ো, বারবার করে পড়লেই মাথার মধ্যে সকল কিছু আইডিয়া করার চেষ্টা করতে পারবা, আইডিয়া পাবা। ওকে, সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য।